তাড়াতাড়ি রান্না সেরে ঘর পরিষ্কার করছিল অনন্যা। বিপ্লব পেছন থেকে এসে বলল, এখনো হলো না তোমার? ট্রেন কি তোমার দাদুর, যে অপেক্ষা করবে তোমার জন্য? অনন্যা ব্যস্ত হয়ে বলল, এই তো ঘরটা মুছেই বেরোবো। আসলে তুমি বললে 3 পদের মাছ রান্না করে রেখে যেতে, তাই। বিপ্লব রেগে গিয়ে বলল, অমনি আমার নামে দোষ, তাই না? দুদিন থাকবে না, তাই আমার জন্য রান্না করে রেখে যেতে বলেছি। ওসব হাত পুড়িয়ে রান্না টান্না পোষায় না আমার। তাছাড়া ঘরে বউ থাকতে পয়সা খরচ করে বাইরে খাবোই বা কেন? অনন্যার সাথে সাথে বলল, আরে না না, আমি সেভাবে কিছু বলিনি। বিপ্লব মুখ বেঁকিয়ে বলল, তোমাদের মতো মেয়েদের চিনতে আর বাকি নেই। যারটা খাবে তারই নামেই বলবে। অনন্যার কথা না বাড়িয়ে চলে গেল অন্য ঘরে। অনন্যার নামে একটা পলিসি ম্যাচিওর হয়েছে পোস্ট অফিসে। সেই টাকাটাই আনতে যেতে হবে আজ। বাবা করে গিয়েছিলেন মেয়ের নামে। যদিও অনন্যা জানে টাকাটা নিয়ে আসা মাত্রই সেটা বিপ্লবের হাতে চলে যাবে। একটি পয়সাও অনন্যা পাবে না। বাপের বাড়ি বলতে আজ আর কিছুই নেই অনন্যার। মা বাবা চলে গিয়েছেন অনেক বছর, তাই জামশেদপুর এখন ওর কাছে স্মৃতি ছাড়া আর কিছুই নয়। পাশেই মাসি থাকে, তাই এই দুদিন মাসির বাড়িতেই থাকবে অনন্যা। হলদন্ত হয়ে স্টেশনে যাওয়ার জন্য রিক্সায় উঠল অনন্যা। বিপ্লব পেছন থেকে চেঁচিয়ে বলল, টাকা পয়সা ঠিকঠাক গুছিয়ে নিয়ে এসো আবার। যা বুদ্ধি তোমার! বিপ্লব এইরকমই, বউকে শাসন করে খুব মজা পায়। সবার মাঝে বউকে হেনস্থা করে নিজের পুরুষত্ব জাহির করে। প্রথম কয়েক বছর খুব কষ্ট হতো অনন্যার, কিন্তু এখন অনেকটা সয়ে গেছে। সারাটা জীবন যখন এর সাথেই থাকতে হবে, তখন আর ঝামেলা বাড়িয়ে লাভ কি? আসলে ফিরে যাওয়ার জায়গা না থাকলে একদিন মনে হয় সবকিছুই সয়ে যায়। ট্রেনে উঠে জানলার ধারে বসলো অনন্যা। ট্রেন চলতেই বাইরের হাওয়া এসে অনন্যার চুলগুলো এলোমেলো করে দিচ্ছিল। বেশ ভালোই লাগছিল অনন্যার। এই দুটো দিন একটু নিজের মতো থাকা যাবে। বিপ্লবের চিৎকারের হাত থেকে একটু রেহাই পাওয়া যাবে। এই অবজ্ঞা অবহেলা সবসময় কি আর নেওয়া যায়? অনন্যার চোখ লেগে এলো ধীরে ধীরে। কখন যে ঘুমিয়ে পড়ল নিজেই জানে না। হঠাৎই একটা বিকট শব্দ। তারপর আর কিছু মনে নেই অনন্যার। যখন জ্ঞান ফিরল, তখন দেখল ওকে স্ট্রেচারে করে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। অনন্যার বুঝতে বাকি রইল না ট্রেনের লাইনচ্যুত হয়েছে। ব্যাগ, ফোন, কাগজপত্র, কোনো কিছুরই আর কোনো হদিস নেই। কথা বলার মতো শক্তি ছিল না অনন্যার। সারা গায়ে অসহ্য যন্ত্রণা। অ্যাম্বুলেন্সে তোলার আগেই হঠাৎই একজন অপরিচিত পাগলের মতো ছুটে এসে অনন্যার হাত দুটো ধরে বলল, কিচ্ছু হবে না তোমার, আমি আছি তো। এই বলে কপালে হাত বুলিয়ে দিচ্ছিল লোকটা। এইরকম ভরসার কথা আগে কখনো শোনেননি অনন্যা। ক্লান্ত শরীরে লোকটির দিকে অপলক দৃষ্টিতে চেয়ে রইল। পাশে দাঁড়িয়ে থাকা অ্যাম্বুলেন্সের ড্রাইভার বলল, কি হন আপনি? লোকটি বলল, উনি আমার স্ত্রী। তখন ড্রাইভার বলল, আমরা পাশের হাসপাতালে নিয়ে যাচ্ছি, আপনি আসুন। লোকটি অনন্যাকে নিজের স্ত্রী বলায় যথেষ্ট অবাক হল অনন্যা, কিন্তু কথা বলার মতো শক্তি তখন ছিল না। হাসপাতালে নিয়ে যাওয়ার পর প্রাথমিক চিকিৎসা করে ডাক্তার বললেন, ওনার আঘাত সেরকম গুরুতর নয়, তবে কয়েকটা দিন বিশ্রামের প্রয়োজন। আপনি চাইলে কয়েকটা দিন হাসপাতালে আপনার স্ত্রীকে রাখতেও পারেন। অনন্যা কিছু বলার চেষ্টা করতেই লোকটি বলল, না না, রিমিতা আজকেই আমার সাথে বাড়ি যাবে, আপনি ওষুধগুলো লিখে দিন। অনন্যা খুব আস্তে লোকটিকে বলার চেষ্টা করল, আপনার কোথাও একটা ভুল হচ্ছে। লোকটি হেসে বলল, ভুল তো আমার হয়েইছে, তোমাকে একা ছাড়াটাই ভুল হয়েছে। তুমি বুঝতে পারো না, রিমিতাকে ছেড়ে অনির্বাণ এক মুহূর্ত থাকতে পারে না। অনন্যাকে নিয়ে বাড়ি ফিরল অনির্বাণ। বাড়িতে ঢুকে অনন্যা বুঝল বহুদিন অনাদরে অবহেলায় বাড়িটি পড়ে রয়েছে। অনির্বাণ ঘরের আলো জ্বালাতেই চমকে গেল অনন্যা। সারা বাড়ি জুড়ে তো শুধুই অনন্যাই রয়েছে। রিমিতা তো অনন্যারই ছায়া। রিমিতার চোখে চশমা বাদ দিলে যে কেউ অনন্যাকে রিমিতা বলে ভুল করবে। অনন্যা ভাবল, তাই মনে হয় অনির্বাণ বুঝতে পারেনি। কিন্তু সত্যিটা তো বলতেই হবে। কোনো মতে নিজের শরীরকে টেনে নিয়ে অনির্বাণের কাছে যেতেই দরজায় বেল বাজল। অনির্বাণ দরজা খুলে দিয়ে হাসি মুখে বলল, দেখ দিদি, রিমিতাকে নিয়ে এসেছি। তোরা তো সবাই বলতিস রিমিতা কখনো ফিরবে না, আমার নাকি মাথাটাই খারাপ হয়ে গেছে। আয় দেখে যা। অনন্যা দেখল এক মধ্য 40-এর মহিলা ঘরে ঢুকলেন। অনন্যাকে আপাতমস্তক দেখে নিয়ে অনির্বাণকে বললেন, এতদিন পর দিদি এলো তোর বাড়ি, আর তুই একটু চা করেও খাওয়াবি না? অনির্বাণ জিভ কামড়ে বলল, খুব ভুল হয়ে গেছে রে দিদি, তুই একটু বস, আমি এক্ষুনি আসছি। এই বলে রান্নাঘরে চা বানাতে ছুটল অনির্বাণ। অনির্বাণের দিদি অনন্যার কাছে গিয়ে বলল, ছোটবেলায় মা বলতো পৃথিবীতে দুটো মানুষ নাকি একই রকমের দেখতে হয়। সেদিন বিশ্বাস হয়নি, কিন্তু আজ তোমাকে দেখে সেটা বুঝলাম। অনন্যা বলল, আমি রিমিতা নই, আমি অনন্যা। অনির্বাণের দিদি হেসে বলল, জানি তো তুমি রিমিতা নও, রিমিতার দেহ দাঁড়িয়ে থেকে দাহ করিয়েছি।
বছর 2 আগে বাপের বাড়ি থেকে ফেরার পথে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু হয় রিমিতার। রিমিতার মৃতদেহ দেখেও ভাইকে বিশ্বাস করাতে পারিনি আমরা। ও বলেছিল এটা রিমিতা হতেই পারে না, রিমিতা ঠিক আসবে। রিমিতার অপেক্ষায় সকাল থেকে স্টেশনে বসে থাকতো। ডাক্তারও দেখিয়েছিলাম, কিন্তু কোনো ওষুধেই ওর বিশ্বাসকে টলাতে পারেনি। সবাই হার মানলাম ওর কাছে। না খাওয়া ছেড়ে শুধু ট্রেনের দিকে তাকিয়ে বসে থাকতো। কি অদ্ভুত দেখো, একদিন তোমাকে খুঁজেও পেয়ে গেল। তাই হয়তো লোকে বলে বিশ্বাসের মেলায় বস্তু, তর্কে বহুদূর। আমি জানি তুমি একদিন চলে যাবে, তবে একটাই অনুরোধ, ভাই চোখের আড়ালে যেও। অনেকদিন পর আজ ওকে হাসতে দেখলাম। রিমিতাকে ছেড়ে এক মুহূর্তও থাকতে পারতো না। আমরা সবাই কত হাসাহাসি করতাম, বলতাম এই একটা বউ পাগলা ছেলে হয়েছে, তোর বউ কি পালিয়ে যাবে? এত চোখে হারাস সব সময়, কিন্তু দেখো সত্যি একদিন আমার ভাইটাকে একা করে দিয়ে পালিয়ে গেল। অনন্যার চোখে জল এলো দিদির কথা শুনে। এতটাও ভালোবাসতে পারে একজন স্বামী তার স্ত্রীকে, ওই বা কি করে বুঝবে? কখনো তো বিন্দুমাত্র ভালোবাসা জটেনি কপালে। রাতের দিকে অল্প অল্প জল লাগছিল অরণ্যার। ভোরের দিকে জ্বর ছাড়তেই গরম লাগছিল। পাইপ থেকে চাদর সরাতে গিয়ে দেখল অনির্বাণ চেয়ারে বসে বসেই ঘুমিয়ে পড়েছে। অনন্যা বিছানা থেকে উঠে আলতো করে হাত বুলালো অনির্বাণের কপালে। অনির্বাণ চোখ খুলে ব্যস্ত হয়ে বলল, তুমি এই শরীরে আবার উঠেছ? কি লাগবে আমাকে বলো। বাথরুমে যাবে? চলো আমি নিয়ে যাচ্ছি। অনন্যা হালকা ধমকে সুরে বলল, আমি একদম ঠিক আছি, তুমি এবার একটু ঘুমিয়ে নাও দেখি। 3 দিন রাত জেগে চেহারার কি হাল হয়েছে সেটা দেখেছ কি? অনির্বাণ বলল, না না, আমি ঘুমোলেই তুমি কাজকর্ম শুরু করে দেবে, সব জানি আমি। অনন্যা হেসে বলল, সে তো করবই। ঘর দরজা হাল করেছ? দুজনে মিলে ওরা সেদিন বাড়ি পরিষ্কার করল। অনির্বাণ খিচুড়ি ডিম ভাজা বানিয়েছিল। খেতে খেতে পুরোনো দিনের কথা বলছিল অনির্বাণ। রিমিতার সাথে ওর প্রেম, বিয়ে, এইসব আর কি। কথাগুলো শুনতে শুনতে চোখের জল আটকাতে পারেনি অনন্যা। অনির্বাণ বলেছিল, তুমি কাঁদছো কেন? অনন্যা বলেছিল, তোমাকে অনেক কষ্ট দিয়েছি এতদিন, তুমি আমাকে এত খুঁজেছ, আর আমি তোমার কথা একটুও ভাবিনি। অনির্বাণ খেতে খেতে বলল, সেটা ঠিক, কিন্তু আসতে তো হলো তোমাকে আমার কাছে। জানতাম আমি আসবে তুমি, তুমি আসবে বলেই তো আমার এত আয়োজন, এত প্রতীক্ষা। অনন্যা হেসে বলল, জানি তো, তাই তো দেরি হলেও আসলাম অবশেষে তোমার কাছে। অনির্বাণ বলল, বাগানের গাছগুলো সব মরে গেছে জানো, তুমি এত ভালোবেসে লাগিয়েছিলে, অনাদরে অবহেলায় সব মরে গেল। অনন্যা বলল, তাতে কি, শুকিয়ে যাওয়া বাগানকে আমি আবার সাজাবো। কাল তুমি ভালো মাটি আর চারা গাছ নিয়ে এসো মনে করে। আমি তো ফিরে এসেছি, এবার তো তোমায় কাজকর্মে মন দিতে হবে নাকি? অনির্বাণ লজ্জা পেয়ে বলল, ঠিক বলেছ, ব্যবসাপত্র সব দেখাশোনা করছে অনিল কাকু। বাবার সময় থেকেই বিশ্বস্ত কর্মচারী ছিলেন, তাই নিশ্চিন্তে আছি। তবে কাল থেকেই আমি ফ্যাক্টরি যাব ভেবেছি। তুমি চলে এসেছ, আর আমার কোনো চিন্তা নেই। সেদিন রাতে অনির্বাণকে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়ালো অনন্যা। ঘুমন্ত অনির্বাণের দিকে অবাক চোখে তাকিয়েছিল অনন্যা। কি পরম নিশ্চিন্তে ঘুমোচ্ছে। কি করে ছেড়ে যাবে এই মানুষটাকে? এই কয়েকদিনে যে ও নিজেও ভালোবেসে ফেলেছে অনির্বাণকে। ভালো না বেশে পারা যায়নি যে। পরের দিন সকালে ঘুম ভাঙতেই অনন্যা শুনল বাইরে চেঁচামেচির আওয়াজ। এ তো বিপ্লবের গলার আওয়াজ। শুনতে ভুল হয়নি অনন্যার। অনন্যা বাইরে বেরোতেই বিপ্লব বলল, এই তো আমার বউ অনন্যা। আপনি তো আচ্ছার লোক মশাই, পরের বউকে নিজের বউ বলে চালিয়ে দিচ্ছেন। এরকম কটা বউ আছে আপনার? অনির্বাণ থতমত খেয়ে বলল, আপনার কোথাও একটা ভুল হচ্ছে, ও রিমিতা। বিপ্লব জামার গলা লুচিয়ে বলল, সব খোঁজ খবর নিয়ে তবেই এসেছি। আপনার বউ বছর 2 আগেই মরেছে। যত সব পাগল ছাগলের দল। অনির্বাণ কিছু বলার আগেই অনন্যা চোয়াল শক্ত করে বলল, আমার স্বামীর সাথে ভদ্রভাবে কথা বলুন। আমি রিমিতা নন্দী, অনির্বাণ নন্দীর স্ত্রী। বিপ্লব ভ্যাবাচাকা খেয়ে বলল, আপনি অনন্যা নন? কিন্তু আমার বউ তো ওই ট্রেনেই ছিল। তবে কি? অনন্যা বলল, তাহলে উনি দুর্ঘটনায় হয়তো আর বেঁচে নেই, এমনটাও হতে পারে। এই বলে অনির্বাণকে বলল, রান্নাঘরে দুধটা বসিয়ে এসেছি, একটু দেখবে প্লিজ। অনির্বাণ চলে যেতেই বিপ্লব বলল, তাহলে আমি চলি বুঝলেন। বিপ্লব পেছন ঘুরতেই অনন্যা মুচকি এসে বলল, হায় রে স্বামী, এই তোমার ভালোবাসা, যে স্ত্রীকেই চিনতে পারলে না। তবে চিনবেই বা কি করে? চেনার জন্য চোখ দরকার তো, আর সেটা তো তোমার নেই। বিপ্লব রেগে গিয়ে বলল, তাহলে তুমি জেনে শুনে এইভাবে আমায় অপদস্থ করলে? ওই পাগলটির কাছে কি পেয়েছো যা আমি দিতে পারিনি? অনন্যা বলল, অনেক অনেক ভালোবাসা, আর তার সাথে সমান আস্থা, ভরসা, সহমর্মিতা, সবকিছু। তোমার মতো পুরুষ যারা বউকে শাসন করে নিজেকে পুরুষ সিংহ ভাবে,
ওরকম পুরুষ মানুষের আমার প্রয়োজন নেই। এই পাগলকে নিয়ে আমি খুব ভালো আছি। এখন আসতে পারো তুমি। আমি ফিরবো না তোমার কাছে। আজ থেকে আমার নতুন পরিচয়। আমি রিমিতা। অনন্যা মরে গেছে। যা পারো করে নিও। এই বলে বিপ্লবের মুখের উপর দরজা বন্ধ করে দিল অনন্যা। অনির্বাণ এসে বলল, গেছে লোকটা? উফ, কি ঝামেলা করছিল। অনন্যা হেসে বলল, এক তো বিদেয় করে দিয়েছি। এই বলে অনির্বাণের বুকে মাথা রেখে বলল, কখনো যদি শোনো আমার সবকিছুই মিথ্যে, আমি রিমিতা নই, তখন আমায় তাড়িয়ে দেবে না তো? অনির্বাণ অনন্যার গাল দুটো ধরে বলল, চন্দ্র সূর্য যেমন সত্য, ঠিক তেমনি তুমি শুধুমাত্র আমার। এটাও পরম সত্য। যা কিছু হয়ে যাক, তুমি আমার ছেলে, আমার আছো, আর শুধু আমারই থাকবে। অনির্বাণের কথা শুনে পরম নিশ্চিন্তে অনির্বাণকে জড়িয়ে ধরল অনন্যা। না, আর অনন্যা বলবো না, রিমিতা।